শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাসের পদ আলোচনা আমরা গত ক্লাসে করেছি। আজকে আমরা ক্রিয়াপদ অংশ নিয়ে আলোচনা করব। এই ক্রিয়াপদ অংশের আলোচনার পর তোমরা যে অংশগুলো তোমাদের বুঝতে সমস্যা মনে হবে, আমরা এই বিষয়গুলো নিয়ে মেসেঞ্জারে আমরা কথা বলবো। আবার আমরা যাচ্ছি এবার ক্রিয়াপদের আলোচনায়। ক্রিয়াপদ দেখো তোমাদের বইয়ের 112 পৃষ্ঠায়। ক্রিয়াপদ বলতে আগে পূর্ববর্তী বিভিন্ন বইয়ে আমরা পড়েছি যে পদ দ্বারা কোনো কিছু করা, হওয়া, খাওয়া দাওয়া বোঝায়, এগুলোকে ক্রিয়াপদ বলে। কিন্তু বিষয়টি তা নয়। আসলে যে পদ দ্বারা কোনো কার্য সম্পাদন বোঝায় এবং এই কার্য সম্পাদনের জন্য যে পদ কোনো নির্দিষ্ট পুরুষ কর্তৃক, মানে ক্রিয়াপদ যখনই আমরা বাক্যে ক্রিয়াপদ থাকবে তার একটা পুরুষ বা পার্সন থাকবে এবং তার একটা কাল থাকবে। পুরুষ এবং কাল ধারা যখন কোনো যে পদটা বোঝায় তা ক্রিয়াপদ। যেমন কবির বই পড়ছে, এখানে কবির কি নাম পুরুষ আর পড়ছে বর্তমান কাল। তোমরা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে, এখানে তোমরা মধ্যম পুরুষ, মাধ্যমিক পরীক্ষা দেবে, ক্রিয়াপদটা হচ্ছে দেবে, তাহলে ভবিষ্যৎকাল। তাহলে আমরা ক্রিয়ার গঠন হিসেবে আমরা যেটা পাই সেটা হচ্ছে ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে পুরুষ অনুযায়ী কালসূচক বিভক্তি যুক্ত করে ক্রিয়াপদ গঠিত হয়। তাহলে উপরে বাক্যে পড়ছে, এর ধাতু হচ্ছে পড় আর ছে। এই ছের মধ্যে একটা হচ্ছে বর্তমান কাল বিভক্তি আর একটা হচ্ছে পুরুষের বিভক্তি। পুরুষ মানে পার্সন, এখানে থার্ড পার্সনের বিভক্তি। আবার দেবে, এখানেও দ্বি ধাতুর সাথে বেটা প্রত্যয়। এবার অনুক্ত ক্রিয়াপদ, আমরা ধরে নিচ্ছি যে ক্রিয়াপদ ছাড়া বাক্য হয় না, কিন্তু আমরা দেখি যে ক্রিয়াপদ ছাড়াও অনেকটা বাক্য হয়। যেমন ইনি আমার ভাই, অর্থাৎ ইনি আমার ভাই হন। আজ প্রচণ্ড গরম, আজ প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। এখন তোমার মা কেমন, অর্থাৎ তোমার মা কেমন আছেন। তাহলে এই বাক্যগুলোতে আমরা বলছি যে ক্রিয়াপদ নেই। তাহলে আবার প্রথমে বলে আমরা সিদ্ধান্ত ছিল যে ক্রিয়াপদ ছাড়া বাক্য হয়নি, সুতরাং ক্রিয়াপদ ছাড়া বাক্য হয়নি এই সিদ্ধান্তকে মেনে নিতে গিয়ে আমরা বলছি যে এই বাক্যগুলোতে ক্রিয়াপদ আছে, কিন্তু ক্রিয়াপদ অনুক্ত বলা হয়নি। বলা না হলেও ইনি আমার ভাই বললেই আমরা বুঝে নেই ইনি আমার ভাই হন। আজ প্রচণ্ড গরম বললে আমরা বুঝে নেই আজ প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। তো এই বিষয়গুলো থেকে আমরা পাই যে হ এবং আজ ধাতু দ্বারা গঠিত ক্রিয়াপদ উজ্জ্ব থাকে। তার মানে আমরা বুঝলাম যে ক্রিয়াপদের মূল অংশকে ধাতু আমরা আগের ক্লাসে বলেছি, এবং হ এবং আজ ধাতু দিয়ে যে ক্রিয়াপদগুলো হয় বাংলা ভাষায় এই ক্রিয়াপদগুলো উল্লেখ করা হয় না বা উল্লেখের প্রয়োজন হয়নি, এবং এই জন্য ক্রিয়াপদকে উজ্জ্ব বলা হয়। এবার দেখো ক্রিয়াপদকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এখানে প্রথম যে বিভাজনটি দেয়া হয়েছে সেটা হচ্ছে বিবিধ অর্থে ক্রিয়াপদ ভাব প্রকাশের দিক দিয়ে। ক্রিয়াপদটি বাক্যের ভাবটি সমাপ্ত করলো কি না এটার উপর ভিত্তি করে ক্রিয়াপদকে দুই ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা লিখব ক্রিয়াপদ, এটাকে দুই ভাগে ভাগ করব। ক্রিয়াপদ ভাব অনুসারে ক্রিয়াপদ দুই প্রকার, অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া। পাশে একটু ইংরেজি লিখে নেবে তোমরা। সমাপিকা ক্রিয়া ইংরেজি হচ্ছে ফিনিট ভার্ব, আর অসমাপিকা ক্রিয়া ইনফিনিট ভার্ব বা নন ফিনিট ভার্ব। ফিনিট অ্যান্ড নন ফিনিট। সমাপিকা ক্রিয়া দ্বারা বাক্যের সমাপ্তি বোঝায়। যেমন ছেলেরা খেলা করছে, এবছর বন্যায় ফসলে ক্ষতি হয়েছে। যে ক্রিয়াপদ দ্বারা বাক্য সমাপ্ত হয় সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়ার পদ দেখে ক্রিয়াপদের বিভক্তি দেখে আমরা ক্রিয়ার কাল বুঝবো এবং পুরুষও বুঝবো। কিন্তু যখন আমরা বলবো প্রভাতে সূর্য উঠলে, তখন উঠলেটা অসমাপিকা ক্রিয়া, কারণ উঠলে দিয়ে বাক্য সমাপ্ত হয়নি। আমরা হাত মুখ ধুয়েটা অসমাপিকা ক্রিয়া। যদি আমরা লিখতাম আমরা হাত মুখ ধুই তাহলে সমাপিকা ক্রিয়া। আমরা বিকেলে খেলতে, অর্থাৎ আমরা বিকেলে খেলতে যাব যদি হয় তাহলে সমাপিকা। কিন্তু বা যদি বলি আমরা বিকেলে খেলি তাহলে এটা সমাপিকা ক্রিয়া। তাহলে অসমাপিকা ক্রিয়া বা নন ফিনিট ভার্ব হচ্ছে যে ক্রিয়া দ্বারা বাক্য সমাপ্ত হয় না, অসমাপ্ত থেকে যায়, তাহলে আমরা তাকে বলছি অসমাপিকা ক্রিয়া। আর যে ক্রিয়া দ্বারা বাক্য সমাপ্ত হয় আমরা তাকে বলবো সমাপিকা ক্রিয়া। যেমন প্রভাতে সূর্য উঠলে অন্ধকার দূর হয়, এখানে উঠলেটা অসমাপিকা ক্রিয়া, দূর হয়টা সমাপিকা ক্রিয়া। আমরা হাত মুখ ধুয়ে পড়তে বসলাম, এখানে ধুয়ে পড়তে এগুলো অসমাপিকা ক্রিয়া,
বসলাম। ঠিক একইভাবে প্রভাতে সূর্য উঠলে অন্ধকার দূর হয়, আমরা হাত মুখ ধুয়ে পড়তে বসলাম। এই বাক্যগুলোকে আমরা দেখলাম। তাহলে আমরা ক্রিয়াপদকে এবার দেখো, ক্রিয়াপদ বা ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করছি, অসমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া। আমরা এটার পাশে লিখে নিব সমাপিকা ক্রিয়া বা ফিনিট ভার্ব, অসমাপিকা ক্রিয়া বা নন ফিনিট ভার্ব। এগুলো তোমরা ইংরেজিতেও পড়েছ। এবার আমরা আসবো ক্রিয়াপদে আরও কিছু বিভাজন। এখানে একসাথে দিয়েছে অকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, যৌগিক ক্রিয়া, মিশ্র ক্রিয়া। এখানে যদিও একসাথে দিয়েছে, আমরা একটু আলাদা করে ভাগ করে নেব। আমরা প্রথমে ক্রিয়াপদকে কর্মের উপর ভিত্তি করে আমরা ক্রিয়াপদকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সকর্মক ক্রিয়া আর আরেকটা হচ্ছে অকর্মক ক্রিয়া। ক্রিয়াপদকে আমরা এই দুই ভাগে ভাগ করব, একটা অকর্মক আর সকর্মক। যে ক্রিয়ার কর্ম আছে, এখানে কর্ম মানে কিন্তু কর্ম শব্দের কিন্তু তিনটি অর্থ আছে। একটি কর্ম শব্দের অর্থ কাজ, একটি কর্ম শব্দের অর্থ ভাগ্য বা ফেট, আর একটি কর্ম মানে হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে আমরা কর্ম বলতে অবজেক্ট করতে বোঝাচ্ছি। ক্রিয়াপদের কর্ম যদি থাকে তাহলে আমরা তাকে বলছি সকর্মক, আর ক্রিয়াপদের কর্ম যদি না থাকে তাহলে আমরা তাকে বলছি অকর্মক। তাহলে কর্ম ক্রিয়াপদকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় কর্ম। এই কর্মের উপর ভিত্তি করে মূলত ক্রিয়াপদ দুই প্রকার, সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, যেটাকে ইংরেজিতে বলা হয় ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। এবার এই বিষয়গুলোকে পরের পৃষ্ঠায় দেখো, কয়েকটি বাক্যের মধ্য দিয়ে খুব সহজে বুঝিয়ে দিয়েছে। দেখো, আমি চোখে দেখি না। এখানে দেখি না, কি দেখি না বা কাকে দেখি না, এই প্রশ্নের উত্তর নেই। সুতরাং এই দেখি না ক্রিয়াটা অকর্মক। কিন্তু আমরা যদি বলি আকাশে চাঁদ দেখি না, তখন কি দেখি না, চাঁদ দেখি না, সকর্মক হয়ে গেছে। অর্থাৎ একটি ক্রিয়াপদ সকর্মক হতে পারে, অকর্মক হতে পারে। আবার দেখো, ছেলেটা কানে শুনে না। এবার ক্রিয়াপদ কি? শুনে না। কি শুনে না? নেই। কাকে শুনে না? নেই। কি দিয়ে শুনে না? কান দিয়ে শুনে। কান কিন্তু এখানে করণ কারক, কানটা ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র। সুতরাং এখানে কর্ম নেই, এটা অকর্মক ক্রিয়া। আবার আমি রাতে খাবো না। এবার কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর নেই, সুতরাং এটি অকর্মক। অন্ধকারে আমার খুব ভয় করে। এ বাক্যে ভয় করে, কি ভয় করে? নেই। কাকে ভয় করে? এটাও নেই। অন্ধকার থেকে ভয় আসে, অন্ধকারটা অপাদান কারক, এইটিও অকর্মক। পরের বাক্যে দেখো, এপাশে দেয়া আছে, দেখো, ছেলেটা কথা শুনে। কি শুনে? কথা শুনে, সকর্মক। আমি রাতে ভাত খাবো না। তাহলে কি খাবো না? ভাত খাবো না, এটিও সকর্মক। কিন্তু এর পরের বাক্যে যেটা দেয়া আছে, বাবাকে আমার খুব ভয় করে, এই বাক্যটি একটি ভুল উদাহরণ। কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে যেহেতু দেয়া আছে, আমরা এটা যদিও আমরা সকর্মক্রিয়ার বাক্যে আসলে পরীক্ষায় তোমাদের একটু লিখতে হবে, কিন্তু আসলে বাবা থেকে ভয় আসছে, এখানে বাবা কিন্তু অপাদান কারক। সুতরাং এই বাবা যদি অপাদান কারক হয় তাহলে এই বাক্যটিও অকর্মক হয়ে যায়। কিন্তু আমাদের পাঠ্য বই দেয়া আছে, আমরা এটাকে আপাতত রাখছি। তারপর একটু আগে আর কিছু অংশ আছে যে সকর্মক ক্রিয়াকে আমরা অনেক সময় জোর করে অকর্মক ক্রিয়াকে জোর করে আমরা সকর্মক বানাতে পারি। এরকম জোর করে ধাতু থেকে যখন কর্ম বানাই তখন তাকে বলা হয় ধাত্বর্থক কর্ম বা সমধাতুজ কর্ম। যেমন সে মরেছে, সে কর্তা, ক্রিয়াপদ মরেছে। কে মরেছে আছে, কি মরেছে, কাকে মরেছে নাই। কিন্তু যদি লিখি এমন সুখের মরণ কে মরতে পারে, তাহলে মরেছে সকর্মক্রিয়া। এরকম বেশ এক ঘুম ঘুমিয়েছি, ঘুম আর ঘুমিয়েছি, ঘুমিয়েছি হচ্ছে কর্ম ক্রিয়াপদ, আর কি ঘুমিয়েছি? ঘুম ঘুমিয়েছি। এরকম সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়াকে আমরা সকর্মক বানানোর জন্য ক্রিয়া থেকে যখন কর্ম বানাই তখন তাকে বলা হয় সমধাতুজ কর্ম। এরপরে আমরা আসি, দেখো, নাম ধাতুর ক্রিয়া এবং প্রযোজক ক্রিয়া। আমরা প্রযোজক ধাতু আমরা জেনেছি, ধাতুর চ্যাপ্টারে আমরা প্রযোজক ধাতু জেনেছি। প্রযোজক ধাতু যখন ক্রিয়ার কাজ করে তখন তাকে প্রয়োজক, অর্থাৎ ধাতুর সাথে আ বা অ প্রত্যয়যুক্ত করে কাজটি নিজে না করে অন্য কাউকে দিয়ে যখন করানো হয় তখন তাকে বলা হয় প্রক্রিয়া।
যখন আমরা লিখছি শিক্ষক ছাত্রকে পড়ান, তাহলে পড় ধাতু থেকে পড়া ধাতু হয়ে গেছে। মা শিশুকে চাঁদ দেখান, সাপুড়ে সাপ খেলায়। তো কাজটা নিজে না করে আরেকজনকে দিয়ে প্রযোজনা করা। নাটকে যেরকম নাটকের কিছু মানুষ আমরা অভিনেতারা অভিনয় করে কিন্তু পেছন থেকে আরেকজন নাটক প্রযোজনা করেন। বিভিন্ন স্কুল কলেজের যখন নাটক হয় ছাত্রছাত্রীরা অভিনয় করে, কিন্তু একজন শিক্ষক নাটকে প্রযোজনা করেন। এই প্রযোজনা যিনি করেন তিনি হচ্ছেন প্রযোজক। শিক্ষক যখন পড়ান তখন ছাত্ররা পড়ে, শিক্ষক পড়ানোটার প্রযোজনা করেন, এই জন্য এটাকে পড়ানো বলা হয়। আচ্ছা, ঠিক একইভাবে আবার নাম ধাতু ও নাম ধাতুর ক্রিয়া। আমরা ধাতুর চ্যাপ্টারে পড়েছি নাম ধাতু মৌলিক ধাতুর সাথে নামপদের সাথে আ বা ওয়া যুক্ত হয়ে যখন কোনো ধাতুর কাজ হয়, যেমন শিক্ষক ছাত্রকে বেতাচ্ছেন, তাহলে বেত যুগ আ, বেত একটা ধাতু হয়ে যাচ্ছে আ যুক্ত হয়ে। বেত একটা জিনিসের নাম, এর সাথে আ যুক্ত হয়ে বেতাটা ধাতু হয়েছে। সে ঘুমাচ্ছে, তাহলে ঘুম একটা অবস্থার নাম। এগুলো হচ্ছে নাম ধাতু। এরকম দাঁতটি বেতায় কোন কোনাচ্ছে, ধন্যাত্মক অব্যয়ের সাথে আ যুক্ত হয়। অজগরটি ফুসফুস করছে না বলে ফুসাচ্ছে, এটাকে আমরা বলছি নাম ধাতুর ক্রিয়া। এবার দেখো আ প্রত্যয় যুক্ত না হয়েও কিছু নাম ধাতু হতে পারে, যেমন বাগানে লিচু ফলেছে। এখানে ফলা, ফল, ফল থেকে ফলেছে কাজ হয়ে গেছে। টক, টক থেকে টকে, আমার বন্ধু বই ছেপেছে। এগুলো নাম ধাতুর ক্রিয়া। তারপর হচ্ছে যৌগিক ক্রিয়া এবং মিশ্র ক্রিয়া। যৌগিক ক্রিয়া হচ্ছে একটি অসমাপিকা ক্রিয়া এবং একটি সমাপিকা ক্রিয়া, দুটো মিলিয়ে যদি একই কাজ করে তখন তাকে যৌগিক ক্রিয়া বলা হয়। যেমন ঘটনাটা শুনে রাখো, শুনে আর রাখো, শুনেটা অসমাপিকা ক্রিয়া, রাখোটা সমাপিকা ক্রিয়া। কিন্তু আসলে বলতে চাচ্ছি আমরা ঘটনাটা শুনো না বলে আমরা বলছি শুনে রাখো। দুটো ক্রিয়া দিয়ে যদি একটা কাজ বোঝায়, একটা কাজকে দুটো ক্রিয়ায় ভাগ করে আমরা যখন ব্যবহার করি বা দুটো ক্রিয়া যুক্ত হয়ে একটা ক্রিয়ার কাজ করে, তখন তাকে যৌগিক ক্রিয়া বলি। এবং এক্ষেত্রে অবশ্যই দুটোই ধাতু থাকবে এবং একটি ধাতুটা অসমাপিকা ক্রিয়া রূপে ব্যবহৃত হবে, একটি সমাপিকা ক্রিয়া রূপে ব্যবহৃত হবে। আরেকটি বিষয় হচ্ছে একটি নামপদের সাথে যখন ধাতু যুক্ত হয়, নামপদ মানে বিশেষ্য বিশেষণ বা ধন্যাত্মক অব্যয়ের সাথে যখন ধাতু যুক্ত হয়ে একটি ক্রিয়ার কাজ বোঝায়, তখন তাকে মিশ্র ক্রিয়া বলে। এবং এই ক্রিয়াগুলো কোনটি কোন অর্থে ব্যবহৃত হচ্ছে এই বিষয়গুলো তোমাদের খেয়াল রাখতে হবে। যেমন যৌগিক ক্রিয়া তাগিদ দেওয়া অর্থে, নিরন্তরতা বোঝাচ্ছে, কার্যসমাপ্তি বোঝাচ্ছে, আকস্মিকতা বোঝাচ্ছে, অভ্যস্ততা বোঝাচ্ছে এবং অনুমোদন অর্থে, এখন যেতে পারো মানে যাওয়াটাকে অনুমোদন করছি। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবার দেখো ঘটনাটা শুনে রাখো, শুনে রাখো, এটা হচ্ছে শুনেটা অসমাপিকা ক্রিয়া, রাখো সমাপিকা ক্রিয়া, দুটো মিলে একটি যৌগিক ক্রিয়া। কিন্তু যদি হয় ঘটনাটি শ্রবণ করো, তাহলে এটা হয়ে যাবে মিশ্র ক্রিয়া। এরকম আমরা তাজমহল দেখে এলাম যদি লিখতাম তাহলে হয়ে যেত যৌগিক ক্রিয়া, দেখে আর এলাম। কিন্তু যদি লিখি আমরা তাজমহল দর্শন করলাম, তখন এটি হয়ে গেছে মিশ্র ক্রিয়া। এরপর আমরা যাচ্ছি ক্রিয়ার ভাব। ক্রিয়ার ভাব বা মোড। ক্রিয়ার ভাব অনুসারে, ভাব বলতে আমরা বুঝছি ক্রিয়া সংগঠনের বিভিন্ন রীতি বা স্টাইল, ক্রিয়ার বা ধরন। এই যে ধরন অনুসারে ক্রিয়ার ভাব চার প্রকার: নির্দেশক ভাব বা ইন্ডিকেটিভ মোড, অনুজ্ঞা ভাব ইম্পারেটিভ মোড, সাপেক্ষ বা সাবজাংটিভ মোড, আকাঙ্ক্ষা প্রকাশক ভাব বা অপটেটিভ মোড। এই বিষয়গুলো আমরা একটু দেখি। এগুলো তোমরা ইংরেজিতেও পড়বে এবং প্রচলিত বিশেষ পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় ক্রিয়ার ভাবের বিষয়ে যেমন বাংলাতে আসে তেমনি ইংরেজিতেও আসে। নির্দেশক ভাব বা ইন্ডিকেটিভ মোড অর্থাৎ সাধারণ নির্দেশনায় বা সাধারণ বর্ণনামূলক বাক্য এবং প্রশ্ন জিজ্ঞাসায় যে ভাবটা ব্যবহৃত হয় ক্রিয়া, সেটা হচ্ছে নির্দেশক ভাব। অনুজ্ঞা ভাব তোমরা জানো যে অনুজ্ঞা মানে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ ইত্যাদি অর্থে যে বাক্যগুলো ব্যবহৃত হয় এবং যে ওখানে যে ক্রিয়াপদ ব্যবহৃত হয় সেটা ক্রিয়ার অনুজ্ঞা ভাব। তারপর হচ্ছে সাপেক্ষ ভাব বা সাবজাংটিভ মোড। সাপেক্ষ ভাব হচ্ছে, সাপেক্ষ মানে একটা ক্রিয়া সংগঠন অন্য ক্রিয়া সংগঠনের উপর যদি একটা ক্রিয়ার সাপেক্ষে আরেকটা ক্রিয়া সংগঠিত হয়, একটা ঘটনার সাপেক্ষে মানে নির্ভরশীল হয়। যেমন সম্ভাবনায় তিনি এলে সব কিছু মীমাংসা হবে, তাহলে তিনি আসলে সব কিছু মীমাংসা হওয়ার সম্ভাবনা। সে যদি পড়তো তবে পাশ করতো, তাহলে এই যে পড়তো এবং পাশ করতো, পড়াটার সাথে পাশ করা নির্ভরশীল, কেমন, এই জন্য এটাকে সাপেক্ষ বলা হচ্ছে। তারপর হচ্ছে উদ্দেশ্য বোঝাতে, ভালো করে পড়লে সফল হবে, তাহলে সফল হওয়ার উদ্দেশ্যে পড়া। ইচ্ছা বা কামনায়, আজ যদি বাবা বেঁচে থাকলে আমার এত কষ্ট হতো না, এখানে ইচ্ছা মানে বাবা বেঁচে থাকতেন এই ইচ্ছাটা করছি। তারপর হচ্ছে আকাঙ্ক্ষা প্রকাশক ভাব। আকাঙ্ক্ষা
আকাঙ্ক্ষা প্রকাশক ভাবে আমরা গিয়ে পাচ্ছি যে ক্রিয়াপদের বক্তা সোজাসুজি কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করে তাকে আকাঙ্ক্ষা প্রকাশক ভাব বা অপারেটিভ মোড বলা হচ্ছে, আমরা যেটাকে অপারেটিভ সেন্টেন্স বলি, সেই অপারেটিভ সেন্টেন্সের ভাবই আকাঙ্ক্ষা প্রকাশক ভাব। সে যাক, যা হয় হোক, সে একটু হাসুক, বৃষ্টি আসে আসুক, এগুলো হচ্ছে আকাঙ্ক্ষা প্রকাশক ভাব। আমরা এই চ্যাপ্টারটি দেখব, এবং এখানে আরও কোনো সমস্যা থাকলে তোমরা এই বিষয়গুলো নিয়ে মেসেঞ্জারে আমার সাথে আবার কথা বলতে পারবে। ধন্যবাদ সবাইকে।